কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার আর কয়েকদিন বাকি। শেষের দিনগুলো যেন বেশি তাড়াতাড়ি কেটে যায়। এতদিন যে কলকাতায় রয়েছি, কত ঘুরেছি, এখন এসে মনে হতে লাগলো এত তাড়াতাড়ি ফিরে যেতে হবে। কিছুই তো করা হয়নি, কত কিছুই এখনো করা বাকি। রিয়া বলল, এমন কোনো নতুন জায়গায় নিয়ে চলো যেখানে আগে যাইনি, আবার কলকাতা থেকে দূরেও নয়। দীপা আবার বায়না ধরলো ফিরে যাওয়ার আগে ঘর সাজাবার টুকিটাকি জিনিস কেনাকাটি করতে চায়। তো দুজনের মন রাখতে সকালবেলা বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম ঢাকুরিয়া লেক, মানে রবীন্দ্র সরোবর, সেখান থেকে গড়িয়াহাট। আমার আবার বাইরে বেরোলে একটু খাই বাতিক রয়েছে, তাই গড়িয়াহাট থেকে দীপা আমাদের নিয়ে গেল তরুণ নিকেতন। 110 বছরের পুরনো ওই পাইস হোটেলের কথা আগেও শুনেছি অনেক। আধুনিকতার বেড়া জালে পুরাতনকে যেন সযত্নে আগলে রেখেছে কলকাতার কিছু পাইস হোটেল, তার মধ্যে এটি একটি। চলো তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। আর হ্যাঁ, আগের দিনের কলেজ স্ট্রিটের ঘোরাঘুরি যে ভ্লগটি যদি না দেখে থাকো, আমি এই ভিডিওর আই বাটন আর শেষে লিঙ্ক দিয়ে রাখবো, সময় পেলে ওটাও দেখে নিও। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে রিয়া যে নতুন জায়গায় যেতে চাইলো, সেরকমভাবে দেখতে গেলে তো অনেক জায়গায় রয়েছে। আমার কাছেও কত জায়গা নতুন। আর তাছাড়া এই সরোবর বা লেক, হ্রদ, নদী, পুকুর এসব তো কার কাছে নতুন কিছু নয়। কিন্তু এই রবীন্দ্র সরোবরের বিশেষত্ব হলো কংক্রিটে মোড়া কলকাতা আর তার যানজটে ঘেরা রাস্তার পাশাপাশি সবুজের চাদরে মোড়া এক অন্য জগৎ। 1920-র দিকে বালিগঞ্জের নিচু জায়গাগুলো ভরাট করার জন্য এই লেকটি খোঁড়া হয়, মানে এই লেকের মাটি দিয়ে সেগুলো উঁচু করা হয়। তখন এর নাম ছিল ঢাকুরিয়া লেক। পরে 1958-র দিকে এর নাম চেঞ্জ করে করা হয় রবীন্দ্র সরোবর। আমি কলেজে পড়াকালীন গুটি কয়েকবার এসেছিলাম, তাই আজ ভাবলাম ওখানেই যাই। আর সবচেয়ে বড় কথা, আমি খুবই অলস, সবসময় সহজ রাস্তা খুঁজি, তাই এখানে আসারও সহজ রাস্তা খুঁজছিলাম আমি। হঠাৎ চোখে পড়লো সকালবেলা মাঝেরহাট যাওয়ার জন্য একটা ট্রেন রয়েছে, যেটা বজবজ লাইন দিয়ে যায় বালিগঞ্জের পরে। এটাতে চড়ে নেমে পড়লাম লেক গার্ডেন স্টেশনে। ওখান থেকে হেঁটে মিনিট 10। কলেজ লাইফে এখানে নানা কারণে আসা হয়েছিল কয়েকবার, যদিও আমার কলেজ কিন্তু কলকাতায় ছিল না। আমি পড়তাম টাকি কলেজ, বাড়ির একেবারে কাছেই বলতে গেলে। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ইছামতি নদী। নদীর অর্ধেক পড়ে ভারতের মধ্যে আর অর্ধেক বাংলাদেশের মধ্যে, মানে মাঝ বরাবর সীমান্ত। যাকে অন্য কোনো একদিন সুযোগ পেলে সেটাও ঘুরিয়ে দেখাবো। উচ্চ মাধ্যমিকের পরেই বন্ধুবান্ধব দূরের কাছে আলাদা হয়ে যেতে শুরু করলো মোটামুটি। তা এক বন্ধু চলে গেল সোনারপুর, আর একজন মুকুন্দপুর পড়াশোনা করার জন্য। আমি বাড়িতেই রয়ে গেলাম, মানে ওই আর কি। সকালবেলা স্নান করে ট্রেন ধরতাম কলেজ যাওয়ার জন্য। আমরা সাইকেল নিয়ে ট্রেনে চেপে পড়তাম। 3টে স্টেশন পরে কলেজ যাওয়ার যে স্টেশন সেটা ছিল। যাই হোক, বন্ধুবান্ধব কলকাতা চলে গেছে বলে কি আর দেখা হবে না? সপ্তাহে একদিন বা কখনো 2 সপ্তাহ পরে একদিন করে তারা বসে ফিরত। আমিও মাঝে সাঝে যেতাম কলকাতা দেখা করার জন্য। তো কলকাতা গিয়ে মিট করার যে জায়গাগুলো, তার মধ্যে একটি ছিল এই রবীন্দ্র সরোবর। সেই আমার প্রথম আসা। তারপর 1-2বার অবশ্য গেছি নজরুল মঞ্চে ফসিলসের লাইভ কনসার্ট দেখার জন্য। সে যাই হোক, কোন কথা বলতে বলতে কোথায় চলে গেছি। লেকের কাছে গিয়ে রিয়া দীপা বেশ খুশি ছিল। দীপা তো বলেই উঠলো, এই লেক তো আমি বাংলা অনেক সিনেমায় দেখে এসেছি, বোঝো কাণ্ড। কিন্তু ও যদিও জানতো না যে এটাই সেই লেক। শীতকালে এখানে আবার প্রচুর পাখি টাকি আসে, মানে পরিযায়ী পাখি। এখন অবশ্য গোটা কয়েক পানকৌড়ি আর কুচবক দেখতে পেলাম। আর সচরাচর কাঠবেড়িয়ার যে পাখি যেগুলো দেখা যায় সেগুলো নাইবা বললাম। এখানে হালকা ভিড় হলেও নিরিবিলি মনে হয়। আর একা এসে বসার তো দারুণ জায়গা। দীপা তো বলেই বসলো, কলকাতা থাকলে আমি এখানে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আসতাম। ব্যাঙ্গালোরে এর সমতুল্য গুটি কয়েক লেক রয়েছে, এই যেমন সাংকে ট্যাঙ্ক, মাড়িওয়ালা লেক বা আলসুল লেক। কিন্তু নিজের রাজ্য বা নিজের জায়গায় যে জিনিস, তার প্রতি টানটা সর্বদাই অন্যরকম হয়। মানে আমি বলতে চাইছি যে জায়গাটা আদতেই নিজের, যেখানে অধিকার ফলাতে হয় না বা আলাদা করে অর্জন করতে হয় না, তার কদর তো বেশি হবেই আমাদের কাছে। কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে গোয়ালধারের ঘাস গরুতে খায় না, সেটা আমাদেরই দোষ। রিয়া কেমন লাগছে? আমার কোনো
ধারণাই ছিল না যে কলকাতায় এরকম একটা, এরকম বলিস না, আমাদের ভাববে যে হ্যাঁ এরা কোথায় ছিল না এতদিন, আমার বাট কলকাতা সেভাবে ঘোরা হয়নি, তো এই হ্যাঁ। পার্থদাই এত কিছু জানে এরকম ঘোরা হচ্ছে, কিন্তু আমার জায়গাটা দারুণ লাগছে, মনে হচ্ছে আমি কলকাতায় নেই, আমি অন্য একটা পার্টে এসে গেছি। আমারও এটা ফার্স্ট টাইম আসছে, আমারও খুব ভালো লাগছে। কাদের এই জায়গাটা খুব প্রিয় আমাদের লিখে জানিও, আর কারা কারা রিকালেক্ট করতে পারছো তোমরা যখন এসেছিলে এখানে, তাই তো? প্রেম করতে, ঘুরতে, আনন্দ করতে, মজা আমাদের মতো এরকম ওয়াক করতে, ওয়াক করতে, হাঁটাচলা করতে না, ওয়াক 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 ওয়াক। নাচতে বলতে এমনি সময় হাঁটতে বেশ কষ্ট হয় আমার, কিন্তু এখানে যে হাঁটতে ভালোই লাগছে। নানা রকম পাখির ডাক, বাচ্চাদের হইচই, আর জলের ধারে শান্ত হাওয়া। লেকের ধারে বসে বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা। বাড়ি থেকে সকালে খেয়েই রেডি হয়ে ট্রেন ধরে চলে এসেছি। একবার মনে হলো কিছু খাবার দাবার নিয়ে এলে ভালোই হতো, সেই কাবন পার্কের পিকনিকের মতো। মানে ওই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। আচ্ছা, ওটা একটা ভালো ব্লগ আছে আমাদের, ওই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, ঝাল বেশি। এরপর গোলপার্ক হয়ে হাঁটতে লাগলাম গড়িয়াহাটের দিকে, দীপার স্ট্রিট শপিংয়ের শখ মেটাতে। আর হাঁটার পথে মশলা মুড়ি, চা যা পাচ্ছি খেতে লাগলাম আমরা। মানে যদি 15 মিনিট হাঁটার পথ হয়, সেটাকে আমরা 30 মিনিটের ওপরে নিয়ে গেছি। এতক্ষণ লেকের ধারে শান্ত পরিবেশে কি সুন্দর বসেছিলাম, আর এবার ব্যস্ত ফুটপাত ধরে মানুষের স্রোতে আমরাও গা ভাসিয়ে দিয়েছি। মোটামুটি যাওয়ার পথে সব স্টলগুলোতেই দীপা একবার করে দাঁড়িয়ে দেখে নিচ্ছিল, সব কিছুই নাকি তার খুব ভালো লাগছিল, কিন্তু কি কি কিনবে বুঝে উঠতে পারছিল না। কেনাকাটির মধ্যে মাথায় ছিল টেবিল ক্লথ, টেবিল ম্যাট আর ক্রকারিজ, কিন্তু আরও অনেক কিছু কেনা হয়ে গেছিল যেগুলো কেনার কথা ছিল না। অবশ্য হাতের কাছে এরকম মিনি বড় বাজার পেলে তার মাথা ঠিক থাকে, তবে ক্রকারিজটা কেনা হয়নি। যেখানটাতে ভালো পাওয়া যায়, মানে ওই বাজার কলকাতার ঠিক বিপরীত গলিটায়, সবকটা দোকানই বন্ধ ছিল। ওই গলিতে দোকানিদের মধ্যে একজন দেহ রেখেছেন, তাই আজ ওখানকার সব দোকান বন্ধ। তাই আমরা অন্য দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সেখানে ঘরের পর্দা থেকে শুরু করে কুশন কভার, বেড কভার, জামা কাপড়, সাজাগোজের অলংকার, আর্টিফিশিয়াল ফুল, কিছুই বাদ যায়নি মোটামুটি। মানে ফ্লাইটে 3 জনের লাগেজের 45 কেজি গিন্নি বোধহয় 1 গ্রামও বাদ না রাখা শপথ নিয়ে নিয়েছে অলরেডি। তবে আমার যে ইচ্ছে করছিল না তা কিন্তু নয়। ব্যাঙ্গালোরের স্ট্রিট শপিং বলতে আমাদের নাগালের মধ্যে জয়নগর, ফোর্থ ব্লক, চিকপেট, কমার্শিয়াল স্ট্রিট এসব।
তার মধ্যে কমার্শিয়াল স্ট্রিটে কিছুটা দরদাম করে কমানো যায়, আর বাকি জায়গাগুলোতে দাম তো কমাতেই চায় না বেশি করে, বরঞ্চ আরও বাড়িয়ে বলে। ঠিক পোষায় না। স্ট্রিট শপিং মানে আমাদের কাছে এই এসপ্লানেড, গড়িয়াহাট, হাতিবাগান, পোদ্দারকোটের ওদিকটা, ধরলাম বড় বাজার, এসব। সেই সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি, তারপর লেকের ধারে গড়িয়াহাটে হেঁটেই চলেছি। শরীরও তো মানুষ নাকি, মানে মানুষের শরীর বলে কথা, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তা ভাবলাম এখন আর এখানে খাওয়া দাওয়া কোথায় খুঁজবো, আমার খালি পেটে এমনি মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাই এইসব নিয়ে তো আমার মাথা খাটাতে ইচ্ছা করছিল না। ভাবলাম শপিংটা শেষ হলেই বাড়ির দিকে রওনা দেবো, একবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ সন্ধ্যে থেকে আবার অফিস আছে। তবে আজ যেন শপিং শেষ হতেই চাইছে না। ডিমার্টে গেলেও আমার এই সেম দশা হয়। প্রথমে আমি নিজেই এক্সাইটেড থাকি, কিন্তু আমার শপিং বলতে হাতে গোনা কয়েকটা জিনিস, যা ঠিক করে আসি তাই কিনি, তারপর ভাবতে থাকি কখন বাড়ি যাব। যাই হোক, কেনাকাটি করে দীপা বলল বাড়ি ফিরবে কি করে। তো আমি ঠিক করেই রেখেছিলাম কালীঘাট থেকে মেট্রো ধরে সোজা দমদম, তাই বাসে চাপলাম। দীপা বলল এখান দিয়ে যখন যাব, রাসবিহারী এভিনিউর দিকে তরুণ নিকেতন পাইস হোটেলটা রয়েছে। আমি মুখ ফসকে বলেই ফেললাম, তুমি জোর করলে ওখানে যে দুপুরে খাবারটা খেতেই পারি আমরা। তা গিন্নি বলল আজ তাহলে আমি খাওয়াচ্ছি তোমাদের। 1915 সালে তৈরি, আর এখন 2025, 110 বছরের পুরনো পাইস হোটেল। মানে হোটেল পুরনো, খাবার কিন্তু টাটকা। বাঙালি তথা ভারতীয় হিসেবে কিন্তু কম বেশি সবারই এক গোছের কিছু বাতিক আছে আমাদের। তার মধ্যে অন্যতম হলো এই যেমন আমরা বাড়িতে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের খাবার তৈরি করতে চেষ্টা করি বা পছন্দ করি, আর বাড়ির বাইরে বেরিয়ে ঘরোয়া খাবার বা খাবারের দোকান খুঁজি, তেমনই মন ভালো মেজাজ নিয়ে ঢুকে পড়লাম আমরা এই বিখ্যাত পাইস হোটেলটিতে। ভিতরে মার্বেল পাথরের টেবিল আর প্লাস্টিকের চেয়ার সাজানো, দেওয়ালের গায়ে অনেক খবরের কাগজের কাটিং লাগানো, যেখানে তাদের এই খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সময়। কিছু কিছু জিনিস চেঞ্জ করে সাবেকিয়ানা ধরে রাখার চেষ্টা করেছে এখনও। আর পাইস হোটেলে কোনো মেনু কার্ড হয় না, এটা নতুন করে আর কিছু বলার নেই। টেবিলে বসলে একজন চলে এসে ফুড র্যাপার বলি আমরা তাকে, অনর্গল কী কী আজ মেনুতে আছে সব বলে যাবে। টেবিলে বসার সাথে সাথে একজন কলা পাতা, লবণ, লেবু আর জলের বোতল দিয়ে গেল। পাইস হোটেলের নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু আলাদা আলাদা টাকা ধরা হয়, মানে প্রত্যেকটার দাম আলাদা। ভাজার মধ্যে আলু ভাজা হবে, কুমড়ো ফুলের বড়া ভাজা হবে, বক ফুলের বড়া ভাজা হবে, মাছের ডিমের বড়া হবে, চিংড়ির বড়া হবে। সবজি হবে আপনার লাউ মটরশুঁটি হবে, বাঁধাকপি মটরশুঁটি হবে, আর শুক্তো হবে, ফুলকপি হবে, কচু পাতা চিংড়ি হবে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, তেল কাটা চচ্চড়ি হবে, মুলো ঘন্ট হবে, মাছ ভ্যারাইটিস হবে, চিকেন মাটন হবে। মাছ ভ্যারাইটিস হবে, মাছ রুই হবে, কাতলা হবে, ইলিশ হবে, পমফ্রেট হবে, পাবদা হবে, পার্শে হবে, ট্যাংরা হবে, পার্শে কই 300, সরি কই বলছি, কাতলা গাদা 150, পেটি 200। না না, সব আলাদা, অনেক আইটেম। মাছের বড়া দাও, একটা করে মাছের ডিমের বড়া। শুক্তোটা শেষ হয়ে গেছে, কিছু পরিবর্তন কিছু নেবো, শেষ হয়ে গেছে। ডাল কি একটা নিয়ে তো, শুক্তো তো শেষ হয়ে গেছে বলছে। শেষ। তরকারি মধ্যে কী কী আছে বললে ভুলে যাবো। কচু পাতা চিংড়ি হবে, লাউ মটরশুঁটি হবে, বাঁধাকপি সবজি হবে, বাঁধাকপি মটরশুঁটি, নাকি চিংড়ি কত কচু, তেল কাটা চচ্চড়ি হবে, কচু চিংড়ি এটা কত করে? 150। একটা দাও। আমরা অর্ডার করেছিলাম বক ফুলের বড়া, ঝুরি আলু ভাজা, খাসির মাংস, মুড়ো ঘন্ট, মাছের ডিমের বড়া।
শুক্তো বলা হয়েছিল, কিন্তু ফুরিয়ে গেছিল। আমরা বিকেলের যে ব্রেকটা হয় অর্থাৎ লাঞ্চের শেষ বেলায় খেতে গেছিলাম। ভিড়ও কম ছিল, তাই শুক্তানিও ফুরিয়ে গেছিল। তাই উনি বললেন কচু পাতা চিংড়ি আছে ভালো, ওটা নিয়ে আসি। আর খিদের পেটে সামনে এরকম খাবার পেয়ে তিনজনই হামলে পড়লাম আমরা। দুটো বড়াই খুব ভালো ছিল, তবে মাছের ডিমের বড়াটা ছিল অসাধারণ। বড়া দুটো খেয়ে ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। কলা পাতায় খেতে এমনিতেই আমার খুব ভালো লাগে। আর পাইস হোটেলের বৈশিষ্ট্য হলো রোজ টাটকা বাজার করা হয় এখানে, তাই মাছ, মাংস বা সবজি এসব নিয়ে কোনো সমস্যা নেই। আর বাজারের দাম অনুযায়ী রেট বোর্ড পাল্টাতে থাকে। খাসির মাংসটা ছিল এখানে ওই রেস্টুরেন্ট বা ধাবার মতো নয়, কিন্তু আলু দিয়ে টেলটেলে ঝোল, একেবারে সাদা মাটা যাকে বলে, কিন্তু সুস্বাদু। আর ডালটা একদম ঘরোয়া, যেমন বাড়িতে আমরা খাই। কচু পাতা দিয়ে যে চিংড়িটা ছিল ওটা নিয়ে কোনো কথা বলবো না আমি। এখন শুধু হোটেল হলেও এক সময়ের জনপ্রিয় এই পাইস হোটেল কিন্তু খাঁটি বাঙালি রান্নার ঐতিহ্যকে তুলে ধরে আমি বলবো। আর এখানে ঢোকার সময় একটি বোর্ডে বড় করে লেখা থাকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করা হয়, যা পুরানো দিনের বাংলা রান্নার ধারাকে অনুসরণ করে। অবশ্য আমিষ পদগুলি এর ব্যতিক্রমী। আর এখানে তাদের মশলাগুলোও নিজেদের তৈরি, প্রতিটি পদে মশলার স্বাদ স্পষ্ট বোঝা যায়। আর রান্না একেবারে ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত। প্রতিটা পদ আলাদাভাবে অর্ডার করতে হবে আপনাকে, থালি সিস্টেম মোটেই নয়। তবে শুনেছি পয়লা বৈশাখ এবং বিজয়া দশমীতে পায়েস ফ্রিতে খাওয়ানো হয়। মাছের মাথা দিয়ে যে মুড়ো ঘন্টটা নিয়েছিলাম ওটা দিয়ে দারুণ খেয়েছি। সত্যি বলতে প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে। পায়েস হোটেল কিন্তু তৈরি হয় মূলত বাইরে থেকে আসা, শহরে কাজ করতে যারা আসতো বা বিভিন্ন কাজে আসতো, তারা খাবার নিয়ে আসতে পারতো না। সামান্য কিছু পয়সা দিয়ে তারা এই ভাতের হোটেলগুলোতে খেত। এখন অবশ্য পয়সার হিসেব হয় না। আর যেহেতু বাড়ির বাইরেই প্রতিদিন খাবার খেতে হবে, তাই পেটের দিকটাও খেয়াল রাখতে হবে। আর তাই সাদামাটা রান্নাই ছিল এইসব পাইস হোটেলগুলোর প্রধান বৈশিষ্ট্য। পাইস হোটেলে অচেনা মানুষের সাথে টেবিল শেয়ার করে বসাটা কিন্তু খুবই সাধারণ। এখন অবশ্য সবাই ফ্যামিলি নিয়ে শখে খেতে যায়। তবুও কলকাতায় যে কিছু পাইস হোটেল এখনও স্বমহিমায় তাদের সাবেকিয়ানা বজায় রেখেছে, বাঙালি খাবার খাইয়ে আসছে মানুষকে, এটা কম কথা নয়। এখন বাঙালি খাবারের আরও অনেক রেস্টুরেন্ট চেইনও খুলেছে। তবে পুরনো কিছু পাইস হোটেলগুলোতে কিন্তু কেন জানি না পুরানো একটা স্বাদ, মানে হয় না ওই যে কোনো একটা অচেনা জায়গায় নতুন গেলে তবুও যেন মনে হয় কতদিন আগে এসেছিলাম বা আগেও এখানে এসেছি, মানে একেবারে নতুন মনে হয় না। যেমন এই কচু পাতা চিংড়ির যে পদটা, এর সমতুল্য একটা পদ কচু পাতা চিংড়ি ভাপা কস্তুরি রেস্টুরেন্টে আমার ভীষণ প্রিয় একটা পদ। কিন্তু এখানে যেটা খেলাম সেটা খেয়ে কেন জানি না হঠাৎ করে আমার ছোটোবেলা মাসি বাড়িতে গিয়ে শীতকালে যে ভাত খাওয়ার কথা মনে পড়লো। মানে আমি নিজেও জানি না হঠাৎ এটা কেন মনে হলো এটা খাওয়ার সাথে সাথে। মাসি বাড়িতে গিয়ে শীতকালের ছুটিতে স্নান করে দুপুরবেলা উঠোনে মাদুর পেতে রোদ পোয়াতাম। লম্বা বারান্দায়, মাটির বারান্দা ছিল, চাটাই পেতে সবাই লাইন দিয়ে একসাথে খেতে বসা। অদ্ভুতভাবে এগুলোই মনে পড়ছিল। আহামরি নয়, তবে খুব যেন চেনা স্বাদ। আর খাসির মাংসের ঝোলটা দিয়ে তো অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম আমি। এখানে ভাতও কিন্তু আলাদাভাবেই ধরা হয়। প্রথম দু ভাতা 20 টাকা, তারপর থেকে 30 টাকা করে। আলু দিয়ে টেলটেলে পাতলা ঝোল মেখে খুব আনন্দ করে খেলাম। যাই হোক, শেষ পাতে আর মিষ্টি খাওয়ারও জায়গা ছিল না পেটে। আপাতত যা খেলাম আজ এগুলি হজম করে নিই। আজকের ভ্লগটা তাহলে এখানে ইতি টানছি। দেখা হবে এবার নতুন একটি ভ্লগ নিয়ে।